আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের আজকে আমাদের এটা সেকেন্ড লেকচার। অর্থাৎ প্রথম লেকচারে আমরা শক্তির নিত্যতা সংক্রান্ত একটা সিকিউ সলভ করেছিলাম। একটা সিকিউর অধীনে বেশ কয়েকটা প্রশ্ন আমরা দেখেছি। অর্থাৎ শক্তির নিত্যতা সংক্রান্ত টপিক থেকে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে, গতিশক্তি বিভব শক্তির তুলনা, বেসিক্যালি গতিশক্তি আর বিভব শক্তি নিয়েই হচ্ছে কোয়েশ্চেনটা ছিল। যান্ত্রিক শক্তি, মোট শক্তির পরিমাণ, তারপরে হচ্ছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির একটা অংশের সমান হবে, এই যাবতীয় কোয়েশ্চেনগুলা আমরা লেকচার একে সম্পন্ন করেছি। আজকের লেকচারে আমরা শক্তি সংক্রান্ত আরেকটা টপিক দেখব। আজকের লেকচারে মূলত দুইটা সিকিউ সলভ করবো আমরা মূলত। এটা হচ্ছে তার মধ্যে প্রথম সিকিউ, যেখানে হচ্ছে স্প্রিং সংক্রান্ত একটা টপিক অ্যাড করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা মোটামুটি কাজ ক্ষমতা শক্তি পড়ছো দেখবা স্প্রিং এর অংশ থেকেও কিন্তু বোর্ডে বেশ কয়েকবার বিভিন্ন কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? তো স্প্রিং সংক্রান্ত টপিক থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসছে আমরা সেই কোয়েশ্চেনগুলোকে একসাথে করে এই সিকিউটাকে নিয়েছি। এখানে দুইটি উদ্দীপক, এটা আসলে দুইটা আলাদা সিকিউ। আমরা দুইটা আলাদা সিকিউর দুইটি উদ্দীপককে একসাথে লিখে ওই উদ্দীপকগুলো থেকে তিনটা প্রশ্নকে সিলেক্ট করেছি, যেগুলা বিভিন্ন সময় বোর্ড এক্সামগুলোতে আসছে। আমরা প্রথমে এই সিকিউটা সলভ করব, যেখানে তিনটা কোয়েশ্চেন রাখছি। এরপরে শক্তি সংক্রান্ত আরেকটা সিকিউ আমরা সলভ করব। তাহলে মোটামুটি আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের শক্তি রিলেটেড যে টপিকটা বা এখান থেকে যেই প্রশ্নগুলো সাধারণত বোর্ড এক্সামগুলোতে আসে, এগুলো আশা করি আমাদের কাভার হয়ে যাবে। এর বাইরে আর তেমন কোনো কোয়েশ্চেন আমাদের আশা করি থাকবে না। যদি লেকচার 1 এবং লেকচার 2 ফলো করো, তাহলে এই দুইটা লেকচারে কাজ ক্ষমতা শক্তির একটা অংশ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ শক্তি সংক্রান্ত আর কোনো টপিক বা কোনো প্রশ্ন আশা করি বোর্ড এক্সামে আসছে এমন কোনো প্রশ্ন আশা করি আর বাকি থাকবে না। তাহলে চলো আজকের লেকচারটা শুরু করা যাক। প্রথমে একটু আমরা উদ্দীপকটা একটু দেখি না, আমাদের উদ্দীপকে কি কি ইনফরমেশন বলা হয়েছে। প্রথম অংশে বলা হচ্ছে, এটা হচ্ছে দৃশ্যকল্প 1, ঠিক আছে? আমরা দুইটা উদ্দীপককে আলাদা আলাদা করে লিখছি। এটা হচ্ছে প্রথম উদ্দীপক দৃশ্যকল্প 1, যেখানে বলতেছে সুমন 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপের জন্য একটি স্প্রিং এর উপর 800 জুল কাজ করে এবং 800 জুল কাজ করার মাধ্যমে স্প্রিংটিকে 8 সেন্টিমিটার সংকুচিত করছে, কিন্তু বস্তুটি ওই উচ্চতায় নিতে পারলো না। এটা হলো আমাদের প্রথম উদ্দীপক। আমরা এই উদ্দীপকের প্রশ্নটা পাবো হচ্ছে 3 নম্বরে। সো এটাকে অ্যানালাইসিস আমরা একটু পরে করব, যেহেতু এটার প্রশ্নটা একেবারে শেষে। আমরা যেহেতু শেষে অ্যান্সার করব, তখন আমরা এটাকে অ্যানালাইসিস করবো। আমি জাস্ট একবার পড়ে শোনালাম তোমাদেরকে। আমরা প্রথম দুইটা প্রশ্ন এই সেকেন্ড উদ্দীপক থেকে নিয়েছি। তাহলে আমরা সেকেন্ড উদ্দীপকটাকে আগে একটু কি করি, অ্যানালাইসিস করি, দেখি সেকেন্ড উদ্দীপকে কি বলছে। 2 কেজি ভরের বস্তুকে 30 মিটার উচ্চতা হতে ফেলে দেওয়া হলো এবং বস্তুটি একটি স্প্রিং এর উপর পড়লো, ঠিক আছে? একটি স্প্রিং এর উপর হবে, এটা আসলে শব্দটা মিসিং হয়েছে এখানে। স্প্রিং এর উপর পড়লো, এরকম হবে, স্প্রিং এর উপর পড়লো। তো ওই স্প্রিংটার ধ্রুবকের, অর্থাৎ স্প্রিং ধ্রুবক যেটা আমরা কে দিয়ে, স্প্রিং যে কোএফিসিয়েন্টটা থাকে, কে এর ভ্যালুটা দেওয়া আছে 10⁵ দেওয়া আছে। প্রথম প্রশ্নটা বলছে দৃশ্যকল্প 2 হতে স্প্রিং কতটুকু সংকুচিত হবে তা নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন হলো বস্তুটি ছেড়ে দেওয়ার মুহূর্তে এবং ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। আচ্ছা, তাহলে প্রশ্নগুলো আমরা একটু দেখলাম, আমরা উদ্দীপকটা দেখলাম। এখন একটু আমরা রিলেটেড করি, অর্থাৎ প্রশ্নের সাথে উদ্দীপকটাকে কানেক্টেড করি আমরা। তাহলে দেখো 2 কেজি ভরের একটা বস্তু, তাহলে বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি। 2 কেজি ভরের বস্তুকে ফেলে দেওয়া হয়েছে কত মিটার উচ্চতা থেকে? 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার কারণে ওই বস্তুটা এসে 30 মিটার উপর থেকে এসে একটা স্প্রিং এর উপর, স্প্রিং রাখা ছিল ভূমিতে, একটা স্প্রিং এর উপর পড়ছে। তো স্বাভাবিকভাবে এটা আমরা একটা কমন সেন্স দিয়ে চিন্তা করাই যায়, একটা ভারী বস্তু 2 কেজি ভরের বস্তু তো মোটামুটি একটা ভর আছে। ওই ভরের বস্তুটা যখন একটা স্প্রিং এর উপর পড়বে, স্প্রিং তার স্বাভাবিক অবস্থায় ছিল, তো বস্তুটা যখন এই স্প্রিংটার উপর পড়বে তখন স্প্রিংটা স্বাভাবিকভাবে কিছুটা কি হবে, সংকুচিত হয়ে যাবে না? ওই যে সংকুচিত হওয়ার কথা বলছে, স্প্রিং কতটুকু সংকুচিত হবে এটাই আমরা বের করব, কতটুকু সংকুচিত। অর্থাৎ যদি আমরা এটাকে একটু ড্র করি, তাহলে ঘটনাটা হবে এরকম। ধরো 1 নম্বর প্রশ্ন, ধরো স্প্রিংটা এরকম ছিল, এটা জাস্ট একটা চিত্র আর কি। জাস্ট স্প্রিংটা মনে করে এরকম ছিল। এখন 2 কেজি ভরের বস্তুটা তুমি এখান থেকে ফেলতেছো 30 মিটার উপর থেকে। তো যখন সেটা স্প্রিং এর উপর এসে পড়বে, তাহলে স্প্রিং তার এই স্বাভাবিক অবস্থায় আর থাকতে পারবে না। তখন স্প্রিং কি হবে, কিছুটা সংকুচিত হয়ে যাবে না? তাহলে তখন সংকুচিত হয়ে এই স্প্রিং এর শুরুর প্রান্তটা হয়তো এখানে কোথাও একটা চলে আসবে, অর্থাৎ চেহারাটা তখন কি এরকম হয়ে যাবে। এই যে এই জায়গায় সংকোচন, এটা হচ্ছে মূলত কি বোঝাচ্ছে, সংকোচন। এখানে স্প্রিং এর অংশগুলো অনেক বেশি ফাঁকা ছিল,
একটা থেকে একটা দূরে ছিল, বাট স্প্রিং এর উপর যখন বস্তুটা পড়বে স্প্রিংটা তখন কি হবে, সংকুচিত হয়ে এক জায়গায় চলে আসবে। এই যে দেখো এই চিত্রটা, এই চিত্রটা দেখো, এটা হচ্ছে প্রথম বস্তুটা পড়ার মুহূর্তে, আর বস্তুটা পড়ার পর স্প্রিংটা যে ক্রমান্বয়ে সংকুচিত হয়ে ছোট হয়ে যাবে। তো ওই যে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ স্প্রিংটা আগে এখানে ছিল, বস্তু পড়ার পর স্প্রিংটা এখানে চলে আসছে, তাহলে এইটুক অংশ কি হয়েছে, সংকুচিত হয়েছে না, এইটুক অংশ ছোট হয়ে গেছে না, এই ছোট হয়ে যাওয়াটাই হচ্ছে সংকুচিত হওয়া। তো তোমাকে প্রশ্ন করছে কতটুকু সংকুচিত হবে, এটা দৈর্ঘ্যটা তুমি হিসাব করবা, এই ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। তাহলে চলো আমরা এই ভ্যালুটা কিভাবে বের করতে পারি দেখে নেওয়া যাক। আশা করি কনসেপ্টটা তো বুঝছো, মানে প্ল্যানটা কি এখানে, এই প্রশ্নে তোমাকে আসলে কি বের করতে বলছে, তুমি প্রশ্নটাকে কিভাবে চিন্তা করবা, আশা করি এই চিত্রের মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে। এবার আসো আমরা ম্যাথমেটিক্যালি সেটা একটু করার চেষ্টা করি যে কিভাবে এই দূরত্বের মানটা অর্থাৎ দৈর্ঘ্যের মানটা বের করা যায়। স্প্রিং এর দুইটা সূত্র আছে মোটামুটি তোমার চ্যাপ্টারে, স্প্রিং এর ম্যাথ করার জন্য এই দুইটা সূত্র তোমার ভালো করে জানা লাগবে। একটা হলো স্প্রিং ধ্রুবক রিলেটেড, যেটা সেটা হলো এফ ইকুয়াল টু কে এক্স। এটা এটা কোথাও কোথাও মাইনাস দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি কোথাও দেখবে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন না, অর্থাৎ তুমি কোথাও কোথাও দেখবা সূত্রটা এইভাবে লেখা আছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এইটা আর এইটা ম্যাথ করার ক্ষেত্রে মাইনাসটার কোনো ভূমিকা এখানে নাই, মাইনাসটা হচ্ছে ডিরেকশন বোঝানোর জন্য কি করা হয়, হিসাব করা হয়। অর্থাৎ এখানে স্প্রিং এর একটা প্রত্যয়নী বল কাজ করে। আমরা যেহেতু বেসিক পড়তেছিলাম একটু আলোচনা করে দিই, কারণ এটা তোমাদের অনেক সময় কনফিউশন তৈরি করতে পারে যে স্যার একটাতে সূত্র মাইনাস আর একটা সূত্র প্লাস আছে, তো আমরা কোনটা দিয়ে করব। প্লাস মাইনাসের ঝামেলা তোমার মাথায় নেওয়ার কোনো দরকার নাই, তুমি ম্যাথ এটা দিয়ে করলেও কারেক্ট, এটা দিয়ে করলেও কারেক্ট। এখানে মাইনাস হচ্ছে মানের দিক থেকে কোনো ভূমিকা পালন করে না, মাইনাসটা দিয়ে মূলত এখানে ডিরেকশনটা বোঝানো হয়। অর্থাৎ স্প্রিং এর উপর কোনো বস্তু যখন পড়ে বা স্প্রিং তুমি যখন সংকুচিত বা প্রসারিত করো বল প্রয়োগ করার মাধ্যমে, তখন স্প্রিং এর প্রত্যয়নী বল আর হচ্ছে তার সরণ, এই দুইটা পরস্পর বিপরীতে কাজ করে, এই জন্য নেগেটিভটা হিসাব করা হয়, বুঝছো। এখানে দুইটার ডিরেকশনটা বিপরীত, অর্থাৎ এফ এর ডিরেকশন এবং এক্স এর ডিরেকশন বিপরীত। এফ যদি উপরের দিকে কাজ করে, এক্স কাজ করবে নিচের দিকে। সো দুইটার ডিরেকশন বিপরীত হওয়ার কারণে এই সূত্রে একটা মাইনাস হিসাব করা হয়, বিপরীত ডিরেকশন বোঝানোর জন্য মাইনাস হিসাব করে। ওই যে ভরবেগের ম্যাথ করতে না, তোমরা নিশ্চয়ই মনে আছে, দুইটা গাড়ি যখন বিপরীত দিক থেকে আসতো তোমরা একজনের চিহ্নকে কি ধরতা, নেগেটিভ, কারণ একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা কি বিপরীত দিক থেকে হচ্ছে, এই জন্য আমরা একজনকে কি ধরতাম, নেগেটিভ ধরতাম। এখানেও সেম কেস, একজনের সরণ একটা রাশি যেদিকে কাজ করতেছে তার উল্টা রাশিটা বিপরীত দিকে কি কাজ করতেছে, এই জন্যই নেগেটিভ হিসাব করা হয়, ঠিক আছে। সো এই মাইনাসটা দিয়ে ম্যাথের কোনো ঝামেলা হবে কিনা বা ম্যাথ করার সময় মাইনাসটা দিতে হবে কিনা এটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না, তুমি মাইনাস ছাড়া ম্যাথ করতে পারবা, ঠিক আছে। তাহলে আসো আমরা এফ ইকুয়াল টু কে এক্স, এটা হলো একটা সূত্র যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এফ হচ্ছে মানে বল, যে বলটা তুমি স্প্রিং এর উপর প্রয়োগ করতেছো সেটা, আর এক্স হচ্ছে স্প্রিং এর সরণ। স্প্রিং সংকুচিত হইতে পারে, প্রসারিত হইতে পারে, দুইটাকেই এক্স দিয়ে প্রকাশ করা হয়, এটা একটা সূত্র। এটা দিয়ে আপাতত তুমি এক নাম্বার ম্যাথটা করে ফেলতে পারবা। আরেকটা সূত্র আছে স্প্রিং দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই দুইটা ফর্মুলা তোমার খুব ভালো মতো জানা থাকা লাগবে এই ম্যাথগুলো করার জন্য। আমরা পরের সূত্রটাও আলোচনা করব, আপাতত আমাদের এক নাম্বার ম্যাথে এই সূত্রটাই দরকার হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু দেখো, স্প্রিং ধ্রুবক দিয়ে দিছে না, কেয়ার ভ্যালু তোমাকে দিয়ে দিছে, এখন তোমাকে বলছে কতটুকু সংকুচিত। তাহলে আমি একটু যদি আমি সাইড নোটটা লিখি, ফর্মুলাটা আমি পাশে লিখতেছি, এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে সাইড নোট আমাকে কি কি দেওয়া আছে, কেয়ার ভ্যালুটা ডিরেক্টলি দিয়ে দিছে, কেয়ার ভ্যালুটা হচ্ছে 10 টু দি পাওয়ার কত 5। এখন আমি তো এক্স বের করব, তাহলে আমার এফ এর ভ্যালুটা জানতে হবে না। এখন এফ এর ভ্যালুটা এখানে কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই, এই জায়গায় একটু খেয়াল করতে হবে সবার। এখানে বলের মানটা, এখানে কিন্তু বল সংক্রান্ত কোনো রাশির কথাই উল্লেখ নাই, অর্থাৎ তুমি স্প্রিং এ কতটুকু বল প্রয়োগ করছো স্প্রিংটা সংকুচিত করার জন্য এই ধরনের কোনো তথ্যের উল্লেখ নাই। তো বলের মানটা কিভাবে হিসাব করতে পারি, একটা বিষয় ভালো করে মনে রাখবা। তুমি নর্মালি চিন্তা করো, ধরো কোনো একটা বস্তু মনে করো তোমার উপর পড়লো, ধরো একটা 2 কেজি ভরের বস্তু তুমি ক্যাচ করলা, তাহলে ওই বস্তুটা যখন তুমি ধরতে যাবা তোমার হাতের উপর পড়বে, একটা তুমি বল অনুভব করবা না ওই বস্তুর ওজনের কারণে। আমরা এটা জানি সবসময় যে একটা বস্তুর ওজন যতটুকু সে ঠিক ততটুকু পরিমাণ বল সবসময় কি করে, নিচের দিকে প্রয়োগ করে। তাহলে স্প্রিং এর উপর যখন এই 2 কেজি ভরের বস্তুটা এসে পড়বে, স্প্রিং এর উপর যখন পড়বে, তাহলে এই বস্তুটার যেহেতু ভর আছে তার একটা ওজনও আছে, এবং ওজন হচ্ছে এক প্রকারের বল এবং অভিকর্ষ বল, আমরা তো সেটা জানি। তাহলে এই বস্তুটার ওজন যতটুকু সে ততটুকু পরিমাণ বল প্রয়োগ করবে কার উপর, এই স্প্রিংটার উপর।
এই জন্য তোমাকে এখানে ডিরেক্টলি কি দেওয়া নাই, বলের কথাটা উল্লেখ করা নাই। তো তোমাকে এটা বুঝে নিতে হবে স্প্রিংটার উপর বল প্রয়োগ করবে কে, এই বস্তুটা, যে বস্তুটা উপর থেকে পড়তেছে। তো কতটুকু বল প্রয়োগ করবে, একটা বস্তু সব সময় তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করে। যেহেতু এই বস্তুর উপর ওজন ছাড়া অন্য কোনো বল তো কাজ করতেছে না, জাস্ট বস্তুটা মুক্তভাবে এসে পড়তেছে, তাহলে ওই বস্তুর ওজন যতটুকু ততটুকু পরিমাণে বল কাজ করবে কার উপর, এই স্প্রিংটার উপর। তাহলে আমরা বলতে পারি এখানে এফ যেটা, সেটা হবে এমজির সমান। এমজি কোথেকে আসছে, এমজি হচ্ছে যে ওজনের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এমজি। তাহলে ডাব্লিউটাই আমরা বল হিসেবে ব্যবহার করতেছি, এই জন্য এফ এর জায়গায় কত লিখছি, এমজি লিখছি। এখন বস্তুর ভর কত বলো, বস্তুর ভর 2 কেজি, জি এর মান কত 9.8, এটা মাল্টিপ্লাই করলে কত আসবে 19.6 নিউটন। তাহলে 2 কেজি ভরের বস্তু এই স্প্রিংটার উপর পড়লে সে টোটাল 19.6 নিউটন বল কি করবে, প্রয়োগ করবে। তাহলে আমি এফ এর মান পেয়ে গেলাম, আমি কে এর মান তো ডিরেক্টলি আমাকে দেওয়াই আছে, তাহলে এখন আমি ইজিলি এক্স বের করে ফেলতে পারবো। তাহলে আমার এক্স এর ফর্মুলা আসবে এফ ডিভাইডেড বাই কি, কে। তাহলে এফ এর ভ্যালু হচ্ছে কত 19.6, আর কে এর ভ্যালু হচ্ছে কত 10⁵। এটা অনেক ছোট একটা মান আসবে, অর্থাৎ স্প্রিংটা খুব বেশি কি হবে না, সংকুচিত হবে না। তাহলে এখানে বসাও 19.6 ডিভাইডেড বাই 10⁵। এটা আসবে 1.96 ইন্টু 1.96 ইন্টু 10⁻⁻⁴ মিটার। এটা মিটারে আসছে, ঠিক আছে, এটা কিসে আসছে, মিটারে। তো তুমি চাইলে এটাকে আবার কি করতে পারবা, সেন্টিমিটারে কাউন্ট করতে পারবা। তো মিটার থেকে সেন্টিমিটারে যাইতে কি করবা, 100 দিয়ে গুণ করবা, তখন তোমার ভ্যালুটা আসবে 0.0196 সেন্টিমিটার। এই বুঝতে পারছি, অর্থাৎ তুমি মিটার থেকে কোথায় গেছো, সেন্টিমিটারে গেছো। তাহলে কি মিটার থেকে সেন্টিমিটার যেতে আমরা কি করি, 100 দিয়ে গুণ করি না, এই যে এই ভ্যালুটাকে 100 দিয়ে গুণ করলে তুমি সেন্টিমিটারের ভ্যালু পাবা। অর্থাৎ 2 কেজি ভরের বস্তু যখন স্প্রিং এর উপর পড়বে, সে টোটাল এতটুকু কি হবে, সংকুচিত হবে। ওই যে স্প্রিংটার দৈর্ঘ্য ছোট হয়ে যাবে, ভেতর দিকে ঢুকে যাবে স্প্রিং, কতটুকু ঢুকবে, এই পরিমাণ ঢুকে যাবে, এটাই হলো সংকোচন। বুঝতে পারছি না আশা করি। এই ধরনের প্রশ্নগুলা সিকিউর চেয়ে এমসিকিউতে বেশি আসতে পারে, কারণ দেখো খুবই ছোট্ট একটা ম্যাথ, তুমি যদি শুধুমাত্র বলের কনসেপ্টটা বুঝো, এখানে কতটুকু বল প্রয়োগ হয়েছে এই জিনিসটা যদি বুঝো বেসিকটা, তাহলে এই ম্যাথটা করা কোনো ব্যাপার না। এগুলো এমসিকিউর জন্য একেবারে সুইটেবল ম্যাথ, ঠিক আছে, একটু খেয়াল করবে, এগুলো কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা 1 নাম্বার ম্যাথটা সুন্দর মতো করতে পারলাম। এবার আমরা যাবো একটু আমাদের 2 নাম্বার ম্যাথটাতে। 2 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলছে, এটা খুব বেশি আসছে, এটা আমরা 3টা বোর্ড এক্সামে দেখছি, 3টা বোর্ড কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করার পর এই প্রশ্নটা হুবহু 3টা বোর্ড কোয়েশ্চেনেই শুধুমাত্র হয়তো নাম পরিবর্তন করে দিয়েছে, বাট প্রশ্নটা এটাই ছিল, একদম সেম টু সেম। এটা একটু ভালো করে করবে, এটা প্রায় বোর্ড এক্সামে আসছে। বস্তুটি ছেড়ে দেওয়ার মুহূর্তে, এখানে 2টা সময়ের কথা বলা আছে, 2টা সিচুয়েশনের উল্লেখ আছে। কি কি, বস্তুটা ছেড়ে দেওয়ার মুহূর্তে, এই যে এটা একটা ঘটনা, যখন তুমি বস্তুটাকে ছেড়ে দিচ্ছ তখন, আর একটা হলো ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর। এই যে 2টা সময়ের উল্লেখ, খেয়াল করবা, 2টা সময় তোমাকে মোট শক্তি আলাদা আলাদা করে হিসাব করতে হবে। আমরা লেকচার 1-এ কিন্তু মোট শক্তি বা যান্ত্রিক শক্তি একই কথা, এটা কিভাবে হিসাব করতে হয় এটা বের করছিলাম। বিভিন্ন পয়েন্টে একটা বস্তুর মোট শক্তি কেমনে বের করে, মোট শক্তি মানে কি, ওই বিন্দুতে বস্তুর গতিশক্তি থাকে একটা, বিভব শক্তি থাকে একটা, একটা নির্দিষ্ট বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তির মোট যোগফলটাই হলো ওই বস্তুর মোট শক্তি কিংবা যান্ত্রিক শক্তি। আমরা লেকচার 1-এ এই রিলেটেড বেশ 2 বা 3টা ম্যাথ সলভ করছিলাম। যারা লেকচার 1 দেখছো, এই কনসেপ্টটাতে আশা করি তোমাদের প্রবলেম থাকার কথা না। তো আমরা সেম জিনিসটাই এখানে করব, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আমাদেরকে উচ্চতাগুলো দেওয়া নাই, মানে 2 সেকেন্ড পর বস্তু কোথায় থাকবে, তারপরে ছেড়ে দেওয়ার মুহূর্তে তো 30 মিটার উপরেই থাকবে, এটা বোঝা যায়, বাট 2 সেকেন্ড পর এটা আলাদা আলাদা করে উচ্চতাগুলো বের করে তারপরে তুমি শক্তিটা কি করবা, হিসাব করবা। বাট বেসিক কনসেপ্টটা আগের মতোই, আলাদা করে শুধু উচ্চতাটা হিসাব করতে হবে এখানে। তাহলে ঠিক আছে, চলো আমরা করে ফেলি তাইলে। এখন তুমি এভাবে চিন্তা করো, ধরো বস্তুটা এখানে, তাহলে এই উচ্চতাটা হলো 30 মিটার, এই উচ্চতাটা হলো কত মিটার, 30 মিটার, বস্তু 30 মিটার উপরে এখানে আছে। তাহলে প্রথম যে সময়টা দেওয়া হয়েছে, প্রথম যে সিচুয়েশন, প্রথম অংশটা ছেড়ে দেওয়ার মুহূর্তে, মানে বস্তু যখন 30 মিটার উপর থেকে পড়া শুরু করবে, ওই সময়টাই হচ্ছে ছেড়ে দেওয়ার মুহূর্ত, মানে একদম ইনিশিয়াল মোমেন্টটাকে বোঝানো হয়েছে। একেবারে যখন বস্তুটা মাত্র পড়া স্টার্ট করবে, মুক্তভাবে পড়া আরম্ভ করবে, তখন তোমাকে বলা হয়েছে এটা হলো ছেড়ে দেওয়ার মুহূর্ত। তাহলে তুমি ওই মোমেন্টে কি করবা,
বস্তুটার মোট শক্তি বের করবা আর 2 সেকেন্ড পরের মোট শক্তিটা বের করবা। তাহলে প্রথম অংশটা আমরা করে ফেলি প্রথমে। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, ছেড়ে দেওয়ার মুহূর্তে বস্তু কি ভূমি থেকে 30 মিটার উপরেই থাকবে না? ছেড়ে দেওয়ার মুহূর্ত মানে বস্তু মাত্র পড়া শুরু হয়েছে, এখনো খুব বেশি দূরত্ব পড়ে নাই, তো আমরা এটাকে কি করি, তার ইনিশিয়াল পর্যায়টাকেই ধরে নেই। অর্থাৎ বস্তু 30 মিটার উপরে আসে না, এই 30 মিটার উপরেই হচ্ছে কি তার ছেড়ে দেওয়ার মুহূর্তটা কাজ করতেছে। বস্তু এখান থেকে পড়া শুরু হলে তার ছেড়ে দেওয়ার মুহূর্ত থাকলো না, আস্তে আস্তে কি বস্তু নিচে নামবে, একটা সময় অতিবাহিত হবে। তাহলে ছেড়ে দেওয়ার মুহূর্ত মানে মনে রাখবা বস্তু একেবারে টপ পয়েন্টকে বোঝানো হয়েছে, মানে বস্তু একেবারে সর্বোচ্চ যে উচ্চতায় আছে ওই উচ্চতাটাকে বোঝানো হয়েছে। এবার সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট শিখছিলাম। সর্বোচ্চ উচ্চতায় সবসময় গতিশক্তি শূন্য। কেন? কারণ বস্তু সর্বোচ্চ উচ্চতায় যখন থাকে, মাত্র পড়া শুরু করতেছে, এই অবস্থায় বস্তুর বেগ থাকে না, শূন্য, মানে মাত্র পড়া আরম্ভ করবে এখন, মানে পড়ার মতো অবস্থা হইছে, এই অবস্থায় বস্তু এখনো পড়ে নাই, পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে, তখন তার বেগ হচ্ছে কত? শূন্য। এই জন্য তার গতিশক্তি কত হবে? শূন্য। কারণ গতিশক্তি হচ্ছে বেগের উপর নির্ভরশীল, বেগ যদি কাজ না করে গতিশক্তি কাজ করবে না। বেগ যেহেতু শূন্য তাহলে গতিশক্তিও কি শূন্য। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি থাকে না, সম্পূর্ণ শক্তিটাই কি শক্তি থাকে? বিভব শক্তি হিসেবে জমা থাকে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতায় কি লিখে দিব? গতিশক্তি শূন্য, আর বিভব শক্তিটা হিসাব করব। তাহলে আসো প্রথম আমরা লিখে দেই। প্রথম আমরা সিচুয়েশনটা লিখে আগে আমরা কোন অংশের জন্য বের করতেছি, ছেড়ে দেওয়ার মুহূর্তে। ছেড়ে দেওয়ার মুহূর্তে এই অবস্থায় গতিশক্তি শূন্য। আমরা বলবো ছেড়ে দেওয়ার মুহূর্তে ই কে হচ্ছে কত? শূন্য। এখন রিজন কি? তুমি তো জিরো বলে দিলে হবে না, এটা রিজন বা লজিকটা তোমাকে উল্লেখ করতে হবে। তখন তুমি বলবা যে কারণ সর্বোচ্চ উচ্চতায় ভি কত? শূন্য। সর্বোচ্চ উচ্চতায় ছেড়ে দেওয়ার মুহূর্ত মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটাকে বোঝাচ্ছে, বস্তু এখনো যেখানে আছে সেখান থেকে পড়া আরম্ভ করতেছে, এখনো পড়ে নাই, তাহলে সর্বোচ্চ উচ্চতাটা বজায় থাকবে। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ শূন্য, এই জন্য গতিশক্তিও কত হবে? শূন্য হবে। এই যে আমাদের প্রথম অংশ বলা শেষ। এবার আমরা বের করব কি? বিভব শক্তি। বিভব শক্তি। এখন বিভব শক্তি কেমনে বের করে? সূত্র কি আমরা পড়ছিলাম? ইপি ইকুয়াল টু mgh। ইপি ইকুয়াল টু কি? mgh। তো বস্তুর ভর কত? 2 কেজি। অভিকর্ষণ ত্বরণ 9.8 h। প্রথম লেকচার যারা দেখছো আর একটুবার মনে করিয়ে দেই, ওইখানে গতিশক্তি বিভব শক্তি বের করার জন্য আমি দুইটা লাইন তোমাদেরকে আলাদা করে নোট করে নিতে বলছিলাম। অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি বের করার ক্ষেত্রে শুধুমাত্র খেয়াল করতে হয় উচ্চতাটা, আর সবকিছু কিন্তু প্রশ্নে দেওয়া থাকে, ভর, অভিকর্ষণ ত্বরণ তো তুমি জানোই, শুধু উচ্চতাটা কিভাবে হিসাব করতে হয় ওই জিনিসটা বোঝা লাগে। তো আমরা বলছিলাম গতিশক্তি বের করার সময় তুমি উচ্চতা হিসাব করবা, বস্তু উপর থেকে কতটুকু নামছে সেটা, আর বিভব শক্তির বেলায় হিসাব করবা বস্তু ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে দুইজনের জন্য হিসাব দুই রকম। গতিশক্তির বেলায় দেখব বস্তু উপর থেকে কতটুকু নামছে সে উচ্চতাটা, আর বিভব শক্তির বেলায় দেখব বস্তু ভূমি থেকে কতটুকু উপরে আছে। এখন আসো, বিভব শক্তি বের করতে চাচ্ছ, ভালো কথা, তুমি কোন বিন্দুতে বের করতে চাচ্ছ? ছেড়ে দেওয়ার মুহূর্তে। তো ছেড়ে দেওয়ার মুহূর্ত মানে বস্তুটা অ্যাকচুয়ালি কোথায় আছে এটা তোমাকে আগে ফিক্সড করা লাগবে। বস্তু আছে হচ্ছে একেবারে 30 মিটার উপরে। ছেড়ে দেওয়ার মুহূর্ত মানে তো আমরা বলছি বস্তু কোথায় আছে? সর্বোচ্চ উচ্চতায়। বস্তু এখনো পড়া আরম্ভ করে নাই, সে এখন এই দূরত্ব অতিক্রম করা শুরু করে নাই, মানে জাস্ট একটা কি প্রস্তুতি দেখাচ্ছে যে এখন পড়বে, পড়ার মতো অবস্থা হইছে ওই অবস্থা। তাহলে এই অবস্থায় এই বিন্দুতে বস্তু ভূমি থেকে কতটুকু উপরে আছে? সর্বোচ্চ উচ্চতা মানে কি সম্পূর্ণ উচ্চতাটা উপরে আছে না? এই যে সম্পূর্ণ 30 মিটার উপরে আছে না সে। তাহলে বিভব শক্তির বেলায় আমরা হিসাব করি বস্তু কতটুকু উপরে আছে। তাহলে বস্তু কতটুকু উপরে আছে? 30 মিটার উপরে। তাহলে এই জায়গায় তার বিভব শক্তি হবে কত? মাল্টিপ্লাই করো 2 ইন্টু 9.8 ইন্টু 30, তাহলে কত হয়? 588 জুল। 588 জুল। একক লিখতে ভুলবা না কখনো, একক ইম্পর্টেন্ট পরীক্ষায়। তাহলে এখন তুমি ছেড়ে দেওয়ার মুহূর্তে গতিশক্তিও বের করছো, বিভব শক্তিও বের করছো। তো তোমাকে বলছো মোট যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তির ডেফিনেশন কি?
কোনো একটা বিন্দুর যান্ত্রিক শক্তি হচ্ছে ওই বিন্দুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। তাহলে এই দুইটার যোগফলই হবে ছেড়ে দেওয়ার মুহূর্তের যান্ত্রিক শক্তি। তাহলে এবার তুমি লিখো, সুতরাং যান্ত্রিক শক্তি সমান, প্রথমটা তো জিরো, তো জিরোর সাথে কত যোগ করবা? আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখবা, তুমি এভাবে দেখাবা ইপি যোগ ইকে, অর্থাৎ তুমি গতিশক্তি আর বিভব শক্তি যোগ করতেছো। তাহলে ইপি হচ্ছে 588 জুল আর ইকে হচ্ছে 0, তাহলে অ্যান্সার কোনটাই হবে? 588 জুল। তাহলে ছেড়ে দেওয়ার মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি হচ্ছে কত? 588 জুল। আশা করি দেখো তো দুইটা টপিকে বুঝছে কিনা, গতিশক্তি আর বিভব শক্তি কিভাবে বের করলাম, বুঝা গেছে না? ঠিক আছে, এটা খুব বেশি কঠিন ছিল না আশা করি। তোমাকে ভালো করে মনোযোগ দিতে হবে কোনটাতে, এই যে 2 সেকেন্ড পরের যে অংশটা, এই জায়গায় তো তোমাকে কোনো কিছু বের করতে হয় না, উচ্চতা মোটামুটি তোমাকে দেওয়া ছিল, তুমি উচ্চতা দিয়ে ইজিলি হিসাব করতে পারছো। এইবার আমরা কি বের করব? 2 সেকেন্ড পর ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি। তাহলে আমরা আমাদের টাইটেলটা লিখে দিই, আমরা এবার বের করতেছি 2 সেকেন্ড পর। এখন 2 সেকেন্ড পরে একটা হিসাব নিকাশ করতে হবে আগে। কি হিসাব নিকাশ? তুমি নর্মাল একটা জিনিস চিন্তা করো, এই বস্তুটা এখানে ছিল 30 মিটার উপরে, এই যে এটা হলো 30 মিটার, 30 মিটার উপরে ছিল বস্তু, এখানে 30 মিটার উপরে। দেখা যাচ্ছে না আশা করি, দাঁড়াও, এই যে বস্তু 30 মিটার উপরে ছিল, এটা হলো 30 মিটার, এইখানে বস্তুটা আছে। এখন 2 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর বস্তুটা 30 মিটার উচ্চতা থেকে পড়া শুরু করছে, শুরু করে 2 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে। তো 2 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর বস্তু নিশ্চয়ই এখানে মাঝামাঝি কোথাও একটা চলে আসবে। এখন বস্তু উপর থেকে কতটুকু নিচে নামবে ওটা আমার বের করা লাগবে না? কারণ আমি যদি বস্তুর অ্যাকচুয়াল অবস্থানটা না জানি, আমি কখনোই তার গতিশক্তি বিভব শক্তি বের করতে পারবো না। অ্যাকচুয়াল অবস্থান বলতে বস্তু ভূমি থেকে কত উপরে আছে বা বস্তু উপর থেকে কতটুকু নামছে, ওইটা আমাকে বের করতে হবে। তো তার জন্য 2 সেকেন্ড পর এই বস্তুটা এখানে কোথায় থাকবে ওইটা আগে আমার কি করা লাগবে? বের করা লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 2 সেকেন্ড পর আমরা কি বের করব? 2 সেকেন্ড পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 2 সেকেন্ডে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করবে, অতিক্রান্ত দূরত্ব আমরা সেটা বের করতে চাই। তাহলে এটা কিভাবে বের করতে পারি? আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে খুব সহজে বের করতে পারি গতির সমীকরণ। s ইকুয়াল টু কি, s বলবো না h বলবো, যেহেতু পড়ন্ত বস্তু h, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে h ইকুয়াল টু ইউটির মান তো কত হয়ে যাবে? 0, কারণ মুক্তভাবে পড়তেছে বস্তু, তো মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেলায় আদিবেগ কত হয়? 0। হাফ জি এর মান হচ্ছে 9.8, কয় সেকেন্ড পর বের করতে চাচ্ছ? 2 সেকেন্ড পর, তো আমি একেবারে টি স্কোয়ারের ভ্যালু 4 বসাই দিলাম। 2 সেকেন্ড মানে তো টি এর ভ্যালু 2, তো 2 কে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তাহলে এখন ভ্যালু কত আসবে এখানে? এটা 19.6 আসবে না, 2 দিয়ে 4 কে কাটলে 2, তখন এইচ এর ভ্যালু আসবে 19.6 মিটার। এই যে দেখো, বস্তু 2 সেকেন্ডে উপর থেকে 19.6 মিটার নিচে নামবে। অর্থাৎ আমরা যদি ধরি 2 সেকেন্ড পর বস্তু এখানে চলে আসছে, বস্তুটা 2 সেকেন্ড পর মনে করো এখানে আছে, তাহলে এই উপর থেকে এই উচ্চতাটা হচ্ছে কত? 19.6 মিটার। এই যে 2 সেকেন্ড পর বস্তু কতটুকু নামবে সেটা আমরা বের করছি। তাহলে ও উপর থেকে 19.6 মিটার নিচে নেমে গেছে। তাহলে এবার বলো, উপর থেকে যদি 19.6 মিটার নিচে নেমে যায়, তাহলে ভূমি থেকে কতটুকু উপরে আছে কিভাবে বের করবা? এই যে টোটাল উচ্চতা, টোটাল উচ্চতা থেকে এটা মাইনাস করে দিবা, তাহলে কত হয়? 10.4 মিটার। তাইলে 2 সেকেন্ড পর দেখো বস্তুর অ্যাকচুয়াল ফিক্সড অবস্থানটা তুমি বের করে ফেলছো। 2 সেকেন্ড পর বস্তু এখানে যদি থাকে, তাহলে বস্তু 2 সেকেন্ড পরে নামবে হচ্ছে 19.6 মিটার উপর থেকে নামবে, যেটা তুমি বের করছো। তাহলে ভূমি থেকে কত উপরে আছে? 10.4 মিটার। ওই যে টোটাল উচ্চতা থেকে তুমি কি দিছো? বিয়োগ করে দিছো। বলো, আশা করি জিনিসটা বুঝছো না, উচ্চতাটা? এখন তাহলে আমরা কি করব? গতিশক্তি আর বিভব শক্তিটা বের করব। এবার আসো, 2 সেকেন্ড পর গতিশক্তি বের করতেছি আমরা। 2 সেকেন্ড পর গতিশক্তি, 2 সেকেন্ড পর গতিশক্তি ই কে ইকুয়াল টু সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর ভ্যালু কত বসছে? 2 বসাই দিব আমরা। ভি স্কোয়ারের ভ্যালু কত? ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ভি স্কোয়ার এই সূত্রটা আমরা পড়ছি না গতি চ্যাপ্টারে?
এই যে 2 2 কাটাকাটি করলে এখানে কিছু থাকবে না, 1 থাকবে শুধু। ইউর মান কত? 0, কারণ মুক্তভাবে পড়তেছে, তাহলে শুধু থাকবে কোনটা? 2gh। তাহলে এবার মান বসায় দাও, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কত? গতিশক্তির বেলায় এইচ কেমনে বসায় বলছিলাম? উপর থেকে কতটুকু নামছে। তাহলে তুমি এই অবস্থানে গতিশক্তি বের করতেছো, কারণ 2 সেকেন্ড পর বস্তু এখানে আছে, তাহলে এইখানে আসতে সে উপর থেকে কতটুকু নামছে? উপর থেকে নামছে 19.6 মিটার। এই এবার এটাকে গুণ করো, কত আসে দেখো তো। 19.6 ইন্টু 9.8 ইন্টু 2, এটা আসে হচ্ছে 384.16। তাহলে 384.16 জুল। এটা হলো গতিশক্তি। এই যে 2 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে, এটা তুমি কি করছো? বের করছো। এবার তুমি কি বের করবা? 2 সেকেন্ড পর বিভব শক্তি কত হবে সেটা। এবার 2 সেকেন্ড পর বিভব শক্তি, ইপির ফর্মুলা কি? mgh। তাহলে m কত? 2, g 9.8। এখন h কত হবে? বিভব শক্তির বেলায় উচ্চতা কিভাবে হিসাব করে? বস্তু ভূমি থেকে কত উপরে আছে। তাহলে বস্তু ভূমি থেকে কত উপরে আছে দেখো, এই যে আমরা আলাদা করে বের করে রাখছি, 10.4 মিটার উপরে আছে। আশা করি বুঝতে পারছি এটা। অর্থাৎ 2 সেকেন্ড পরে তো বস্তু এখানে আছে, তাহলে এখানে আসতে উপর থেকে নামছে 19.6 মিটার, তাহলে নিচ থেকে কতটুকু আছে ওইটা হিসাব হবে, কারণ বিভব শক্তিতে উচ্চতা হিসাব হয় ভূমি থেকে কত উপরে আছে সেটা। তাহলে এবার আসো এটা গুণ করো, 2 ইন্টু 9.8 ইন্টু 10 কত 4, এটা আসবে 203.84। 200.84 এত জুল। এই যে এটা হলো তোমার কি? ইপি। তাহলে এখন তোমার কাজ হচ্ছে কি করা? যান্ত্রিক শক্তি বের করা। তো যান্ত্রিক শক্তি কেমনে বের করে? দোনোটার যোগফল। তাহলে যান্ত্রিক শক্তি ইকুয়াল টু ইপি প্লাস কি? ইকে। তাহলে ইপির ভ্যালু কত? 203.84। ইকের ভ্যালু কত? 384.16। এটা আশা করি মিলবে। আমাদের প্রথমটা কত ছিল? 588 নিউটন না প্রথম অংশে? আশা করি এটা মিলে যাবে। 203.84 যোগ 384.16। হ্যাঁ 588, ঠিক আছে। এই যে তাহলে দোনোটা শক্তি কি হবে? সমান হবে 588 নিউটন। তাহলে এখানে আমাদেরকে যেটা জিজ্ঞাসা করছে যে বস্তুটি ছেড়ে দেওয়ার মুহূর্তে এবং 2 সেকেন্ড পরে মোট শক্তি সমান হবে কিনা। তাহলে দেখো আমরা আলাদা আলাদা করে অ্যান্সার করছি দুইটাই। আমরা ছেড়ে দেওয়ার মুহূর্তে মোট শক্তি বের করছি, যেটা রেজাল্ট আসছিল 588 নিউটন। আমরা 2 সেকেন্ড পরেও মোট শক্তি বের করছি, যেটা রেজাল্ট আসছে 588 নিউটন। তাহলে আমাদের ডিসিশন হচ্ছে ছেড়ে দেওয়ার মুহূর্তে এবং 2 সেকেন্ড পর বস্তুর মোট শক্তি অপরিবর্তিত থাকবে বা যান্ত্রিক শক্তিটা সমান হবে। বুঝছি না এটা আশা করি। দেখো তো কনসেপ্ট কিন্তু কঠিন না। তোমরা যারা লেকচার 1 করছো তাদের এই জিনিসটা বুঝতে কঠিন মনে হবে না, একেবারে ইজি। আমরা লেকচার 1-এ এরকম আরো 2-3টা ম্যাথ করছিলাম, এই ধরনের ম্যাথগুলা বিভিন্ন পয়েন্টে বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি এগুলো বের করছিলাম। পারা যাবে তো আশা করি, তাই না? তাহলে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার দুইটা প্রশ্নই সুন্দর মতো সলভ করছি। আচ্ছা এখন আমরা যাব 3 নাম্বার প্রশ্নে। আমাদের 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা একটু সলভ করব। 3 নাম্বার প্রশ্নটা রিসেন্ট টাইমে আসে নাই, এটা 21 সালের বোর্ড এক্সামে আসছে। 21 বা হ্যাঁ 21 বোধহয় সম্ভবত 21 সালে দুইটার বোর্ডে এটা আসছে, দিনাজপুর আর একটা বোধহয় কোন একটা বোর্ডে ছিল, দুইটাতে আসছে। প্রশ্নটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে? একটু মনে রাখবে এই জায়গায় কিন্তু তুমি স্প্রিং এর ম্যাথটা আরেকভাবে করতে শিখবে। স্প্রিং এর কনসেপ্টটাকে দেখো আরেক রকম করে দেওয়া আছে। এবার আসো তোমার আমি প্রথম উদ্দীপকটা একটু বুঝাই দিই। বলতেছে সুমন 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপের জন্য স্প্রিং এর উপর একটা স্প্রিং নিছে, স্প্রিং এর উপর 800 জুল কাজ করে স্প্রিংটাকে 8 সেন্টিমিটার কি করছে? সংকুচিত করছে। আচ্ছা এই জিনিসটা আমি তোমার এভাবে বলি, তোমরা এরকম কতগুলো দেখছো না যে রাবারের, এগুলো তো তোমরা অলরেডি কি ওই যে দুষ্টুমিও করো ক্লাসরুমে, রাবার হাতে নিয়ে রাবারের মধ্যে একটা কাগজের টুকরা নিয়ে তুমি রাবারটাকে পেছনে কি করো? টান দাও। পেছনের দিকে টেনে যখন ছেড়ে দাও তখন কি ওই কাগজের টুকরাটা খুব জোরে কি করে? সামনের দিকে এগিয়ে যায়। এরকম খেলাধুলা করছি না আমরা ক্লাসরুমে? তাহলে এখানে ওর ঘটনাটা হচ্ছে অনেকটা সেরকম। এই সুমন কি করছে, একটা 10 কেজি ভরের বস্তুকে টার্গেট হচ্ছে সে 20 মিটার উপরে উঠাবে, 20 মিটার উপরে বস্তুটাকে উঠাবে। এখন 10 কেজি ভরের বস্তুটাকে 20 মিটার উপরে নেওয়ার জন্য সে একটা স্প্রিং নিছে, একটা স্প্রিং। এখন স্প্রিং এর মাথায় এই যে মনে করে এটা স্প্রিং, স্প্রিং এর এখানে নিয়ে ও স্প্রিংটাকে ভেতরের দিকে কি করছে? সংকুচিত করছে।
এখন মনে করো বস্তুটা ভেতরের দিকে নেওয়ার জন্য তোমাকে তো একটা কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে, কাজ করতে হবে তোমাকে। স্প্রিংটা নিজে নিজে সংকুচিত হবে না। তো ওই স্প্রিংটাকে ভেতরের দিকে নেওয়ার জন্য 800 জুল কাজ করছে, অর্থাৎ পেছনের দিকে এভাবে ঠেলা দিছে। এভাবে বস্তুটা স্প্রিংয়ে নিয়ে স্প্রিংটাকে পেছনে কি করছে, সংকুচিত করছে। এরপর স্প্রিংটা 800 জুল কাজ করার কারণে 8 সেন্টিমিটার কি হয়েছে, সংকুচিত হয়ে গেছে, 8 সেন্টিমিটার ভেতরের দিকে ঢুকে গেছে। ঠিক আছে, এরপরে যখন সে ছেড়ে দিছে তখন কি বস্তুটা অনেক জোরে সামনের দিকে চলে যাবে না? বুঝতে পারছো? এখানে একটা শক্তির ট্রান্সফরমেশন কাজ করছে, রূপান্তর কাজ করছে। একটু ছোট্ট করে বলে নেই, বেসিকটা একটু মনে রাখবে, বেসিকটা তোমার ম্যাথে লাগবে না, বাট তুমি বুঝতে সহজ হবে। বেসিকটা হলো, তুমি যখন স্প্রিংটাকে সংকুচিত করছো বল প্রয়োগ করে, স্প্রিং এর মধ্যে সেটা বিভব শক্তি আকারে জমা হয়েছে। তাহলে যে বস্তুটা স্প্রিং এর উপর এখন আছে, ওইটাকে নিয়ে তুমি যখন ভেতরের দিকে স্প্রিংটাকে সংকুচিত করাইছো, তুমি যেটা কাজ করছো, তোমার থেকে শক্তি ক্ষয় হয়েছে না? এই শক্তিটা স্প্রিং এর মধ্যে কি বিভব শক্তি হিসেবে জমা হয়েছে। কারণ শক্তির আসলে সৃষ্টি ধ্বংস কিছুই থাকে না। তো তোমার কাছ থেকে তুমি যে কাজটা করে ফেলছো, তোমার কাছ থেকে তো একটা শক্তি ক্ষয় হয়েছে। ওই শক্তিটা গেইন করছে কে, পাইছে কে? ওই স্প্রিংটা। স্প্রিংটা সংকুচিত হয়েছে না? তোমার শক্তিটা এখন কার মধ্যে সংকুচিত হয়েছে? এই যে 800 জুল শক্তি যেটা তুমি খরচ করছো, সুমন খরচ করছে, এটা স্প্রিং এর মধ্যে জমা হয়েছে। এখন ও যখন এরপর এটাকে ছেড়ে দিছে, ওই শক্তি তখন স্প্রিংকে অনেক দ্রুত সামনে মুভ করছে না, স্প্রিংটা ধাক্কা দিছে না? এই স্প্রিং এ ধাক্কাটা দিছে কেমনে? ওই 800 জুল শক্তি যেটা সে অ্যাবজর্ব করছে এতক্ষণ ধরে, ওই 800 জুলটা কি করছে, এবার সে গতিশক্তিতে রূপান্তর করে দিছে। অর্থাৎ সে নিছিল এটাকে বিভব শক্তি হিসাবে, আর যখন সে নিচ থেকে ধাক্কাটা দিছে, এই ধাক্কাটার মাধ্যমে ওই বিভব শক্তিকে সে গতিশক্তিতে কি করছে, রূপান্তর করছে। তো ওই ধাক্কার কারণে এই 10 কেজি ভরের বস্তুটা এখন কি উপরের দিকে উঠা শুরু করবে না? বুঝছো টোটাল সিনারিওটা কি বুঝা গেছে? এই উদ্দীপকে তোমাকে এই কথাগুলাই বলা হয়েছে। তারপর লাস্টে বলতেছে, কিন্তু বস্তুটি উচ্চতায় নিতে পারলো না। অর্থাৎ সে 8 সেন্টিমিটার সংকুচিত করে যখন ফায়ার করছে বা ছেড়ে দিছে, তখন ওই 10 কেজি ভরের বস্তুটা 20 মিটার উপরে উঠে নাই, তার আগেই হয়তো কি বস্তু ভূমিতে পড়ে গেছে। তো তোমাকে প্রশ্ন করছে, কি ব্যবস্থা গ্রহণ করলে বস্তুটিকে ওই উচ্চতায় উঠানো সম্ভব হইতো? মানে সে তো 20 মিটার উচ্চতায় উঠাইতে পারে নাই, তো এখন ওর ভুলটা কোথায় ছিল, বা ও কি করলে, কোন বিষয়টাকে সংশোধন করলে এই 10 কেজি ভরের বস্তুটা 20 মিটার উপরে উঠবে? এটা তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। এবার আসো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি আমরা দেখি। এখানে প্রবাবল সলিউশন দুইটা হইতে পারে। আমি তোমার একটা বিষয় বলি, সলিউশন কয়টা হইতে পারে? দুইটা। কিরকম? প্রথম সলিউশন হইতে পারে, ও স্প্রিংটাকে সংকুচিত করার জন্য যে কাজটা করছে, কৃতকাজ 800 জুল শক্তিও প্রয়োগ করছে, হয়তো এই শক্তিটা কম ছিল, ওইখানে শক্তি আরো বেশি প্রয়োগ করতে হবে। এটা একটা সলিউশন হইতে পারে। মানে শক্তিটা 800 জুল থেকে কি হবে, বেশি হবে, যেখানে সে কম দিছে, এই জন্য সে বস্তুটাকে ওই 20 মিটার উপর উঠাইতে পারে নাই। এটা একটা সলিউশন হইতে পারে, তখন তুমি জুল শক্তি নিয়ে কাজ করবা। আর একটা সুন্দর সলিউশন যেটা দিয়ে আমরা ম্যাথ করব, সেটা হলো সংকোচনটা। অর্থাৎ মনে করো একটা স্প্রিংকে তুমি 4 সেন্টিমিটার সংকুচিত করলে ও যে পরিমাণ ধাক্কা দিবে, 8 সেন্টিমিটার করলে তার চেয়ে বেশি ধাক্কা দিবে না? 12 সেন্টিমিটার করলে তার চেয়ে আরো বেশি ধাক্কা দিবে। স্প্রিংকে তুমি যত বেশি সংকুচিত করবা, সে তত বেশি বিভব শক্তি লাভ করবে, সে ধাক্কাটাও কি তত জোরে দিবে। তাহলে 8 সেন্টিমিটার সংকুচিত করে যেহেতু 20 মিটার উপরে উঠানো সম্ভব হয় নাই, তাহলে আমরা বলতে পারি স্প্রিং এর সংকোচনটা আরো বেশি করা লাগবে। অর্থাৎ স্প্রিংটাকে 8 সেন্টিমিটার সংকুচিত না করে যদি আরেকটু বেশি করা যাইতো, তাহলে ধাক্কাটা আরো জোরে দিত। তো ধাক্কা যত জোরে দিবে, বস্তু তত বেশি কি উপরের দিকে উঠবে না? তাহলে আমরা এই জায়গায় চেক করব কাকে, এই সংকোচনটাকে। অর্থাৎ আমরা দেখব যে কতটুকু সংকুচিত করলে বস্তুটাকে 20 মিটার উপরে উঠানো যাইতো, আমরা সেটাই চেক করব। ঠিক আছে, চলো বের করি আমরা এবার। তাহলে প্রথমত আমাদেরকে কি বের করতে হবে? 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা 3 নাম্বার। তাহলে আমরা বের করতে পারি কি কি, এখানে আমাদের স্প্রিং ধ্রুবকের মান কিন্তু এখানে দেওয়া নাই, দেখছো? এখানে কিন্তু স্প্রিং ধ্রুবক দেওয়া ছিল, বাট এই জায়গায় কি দেওয়া নাই, স্প্রিং ধ্রুবকের মান দেওয়া নাই। তাহলে তোমাকে কি করতে হবে, স্প্রিং ধ্রুবকের মানটা বের করতে হবে। কিভাবে বের করব? এই যে আমরা এই সূত্রটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, একটা সূত্র ছিল F = kx, এটা দিয়ে তুমি প্রথম নাম্বার ম্যাথটা করছিলা। এখান থেকে স্প্রিং ধ্রুবক বের করা যায়। এখন তুমি 3 নাম্বার প্রশ্নে কি এই সূত্র দিয়ে স্প্রিং ধ্রুবক বের করতে পারবা? পারবা না। উত্তর হচ্ছে কেন স্যার, কেন পারবো না? কারণ তুমি দেখো তোমার এখানে বলের মানটা দেওয়া নাই, অর্থাৎ তুমি কতটুকু বল প্রয়োগ করছো, এখানে তো শক্তির মান দেওয়া আছে।
শক্তি কি কখনো বলের মান হইতে পারে না। এই জায়গায় কিন্তু বলের একটা ইনফরমেশন দেওয়া ছিল, বস্তু উপর থেকে পড়ছিল, ফলে ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করছে, বাট এখানে তো এরকম বলের কোনো উল্লেখ নাই। তো এখানে ক্যাটা থেকে বের করব, ওই যে আরেকটা ফর্মুলা যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা হলো কিসের সূত্র? স্প্রিং দ্বারা কৃত কাজের সূত্র। একটা স্প্রিং এর মাধ্যমে যদি আমরা কাজে পরিণত করি অংশটাকে, তাহলে কতটুকু কাজ করা যাবে সেটা সূত্র হচ্ছে এটা। এখন এই জায়গায় দেখো তো, ডাব্লিউ কি কৃত কাজের মান না? ওই যে তোমাকে দিয়ে দিছে কত জুল, 800 জুল। এই যে 800 জুল, হাফ বসে গেছে। কে এর মান তুমি বের করতে চাও, কে থাকলো এক্স। এক্স মানে কি? স্প্রিং এর সংকোচন অথবা প্রসারণ। তো তুমি 800 জুল বল, সরি 800 জুল শক্তি প্রয়োগ করে স্প্রিংকে কতটুকু সংকুচিত করছো? 8 সেন্টিমিটার সংকুচিত করছো না? তাহলে এখানে এক্স এর মান হবে কত? 8 বসাই দিবা না আবার, 0.08। এটা সেন্টিমিটারে আছে, ম্যাথ করতে হবে কিসে? মিটারে। তাহলে 8কে যদি 100 দিয়ে ভাগ করি, আমার ভ্যালু আসবে কত? 0.08। তাহলে এখান থেকে ডিরেক্টলি যদি আমি ক্যা বের করি, ক্যালকুলেশন তো আশা করি তোমরা পারবা। তাহলে কত আসবে? 800 গুণ 2, তাহলে 1600 ডিভাইডেড বাই 0.08 হোল স্কোয়ার। এটা আসবে কত? 25 না, 2,50,000 না, 25 দিয়ে 4টা শূন্য, 25 4টা শূন্য, এত জুল মিটার ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি স্প্রিং ধ্রুবকের মান। তাইলে এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের মানটা আমরা কি করছি? বের করতে পারছি। একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু, অর্থাৎ স্প্রিং ধ্রুবকের মান যেটাই থাকবে ওটা সবসময় কনস্ট্যান্ট। তুমি ওটার উপর বেশি পরিমাণে বল প্রয়োগ করো, বেশি সংকোচন করো, বেশি প্রসারণ করো, তাতে করে স্প্রিং ধ্রুবকের মান চেঞ্জ হয় না, কারণ ধ্রুবক কখনো কি হয় না? চেঞ্জ হয় না। তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের মান পেয়ে গেলাম। এখন এখন আমাদের কাজ হচ্ছে 20 মিটার উচ্চতায় যদি আমি এই বস্তুটাকে উঠাইতে চাই, আমার একটা শক্তির প্রয়োজন আছে। তাহলে আমি ওই শক্তিটা কতটুকু সেটা একটু চেক করব। দেখো, এবং আমরা বলছিলাম এখানে 800 জুল যেটা কাজ করছে এটা মূলত বিভব শক্তি হিসেবে কাজ করছে, স্প্রিং এর উপর বিভব শক্তি হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি 20 মিটার উচ্চতায় যদি আমি বস্তু উঠাইতে চাই, তাহলে কতটুকু শক্তি লাগবে সেটা একটু আগে যাচাই করি আমরা। 20 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয়, মানে কতটুকু লাগবে সেটা, প্রয়োজনীয় বিভব শক্তি, প্রয়োজনীয় বিভব শক্তি। তাহলে বলো বিভব শক্তির ফর্মুলা একটু আগে পড়ছি, mgh। তাহলে m কত হবে? বস্তুর ভর দেওয়া আছে, 10 কেজি ভরের বস্তুকে তুলতে চাচ্ছ, তাহলে ইপি ইকুয়াল টু 10 কেজি এখানে বসলো, জি 9.8। এইচ কত হবে? তুমি কয় মিটার উপর উঠাইতে চাও, ভূমি থেকে কয় মিটার উপরে তুলতে চাও তাকে? 20 মিটার উপরে। তাহলে এইচ এর মান হচ্ছে কত? 20। তাহলে এটা গুণ করলে কত হয়? 10 গুণ 20 গুণ 9.8, এটা হচ্ছে 1960 এত জুল। এই যে দেখো, তুমি এখানেও কিন্তু অলরেডি একটা ক্লু পেয়ে গেছো যে বস্তুকে কেন এখানে উঠানো যায় নাই। দেখো, বস্তুকে 20 মিটার উপরে তুলতে শক্তির প্রয়োজন হচ্ছে 1960 জুল, মানে তাকে এত শক্তি দিয়ে কি করা লাগবে? ধাক্কাটা দেওয়া লাগবে। কিন্তু তুমি বস্তুকে ধাক্কা দিছো কত? 800 জুল দিয়ে। ধাক্কা কেমনে দিছো বস্তুকে? এখানে তো ধাক্কার কথা বলে নাই, তুমি 800 জুলটা স্প্রিং এর উপর প্রয়োগ করছো না? তো স্প্রিংও কি করবে? 800 জুলে ওই বস্তুটাকে কি দিবে? ধাক্কাটা দিবে, কারণ স্প্রিং তার এক্সট্রা শক্তি কোথাও থেকে পাবে না। তুমি যে শক্তিটা তার উপর দিছো, ও ওই শক্তিটাকে কি করবে? গতিশক্তি হিসেবে ট্রান্সফার করে দিবে। তাহলে 800 জুল বিভব শক্তিকে ও 800 জুল গতিশক্তিতে রূপান্তর করবে। কিন্তু শক্তি দেওয়ার দরকার ছিল কত? 1960 জুল। তাহলে শক্তি এখানে অনেক কম না? এই জন্য সে কি করতে পারে নাই? এই 20 মিটার উপরে তুলতে পারে নাই। তো পারে নাই যেটা তো আমাকে উদ্দীপকে বলেই দিছে, আমাকে কি এটা অ্যান্সার বের করতে বলছে না, আমাকে বলছে কি কি ব্যবস্থা গ্রহণ করবা, মানে তুমি চেঞ্জ কি করবা ওটা একটু আমার বুঝাই দাও। তাহলে এখন আমরা বলবো, এই যে শক্তি পেয়ে গেছি, এটা আমি মুছে দিচ্ছি, ক্যার ভ্যালুটা লাগবে, ক্যার ভ্যালুটা পাশে লিখে এটা মুছে দিচ্ছি। এই যে দেখো, ক্যা হচ্ছে কত? 25 4টা 0। আচ্ছা, এটা আমরা লিখবো। আচ্ছা, এবার আমরা বলতে পারি বস্তুটি 20 মিটার উচ্চতায় তুলতে স্প্রিং এর সংকোচন, মানে স্প্রিংকে কতটুকু সংকুচিত করতে হবে আমরা ওটা বের করতেছি। এটাই হলো আমাদের কি, মানে অল্টারনেটিভ। আমরা তাকে এখন সলিউশন দিব, স্প্রিং এর সংকোচন। তাহলে এখন কি দিয়ে করবা? ওই যে সেম সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু
হাফ কে এক্স স্কোয়ার, এইটা। কিন্তু এখন ডাব্লিউর জায়গায় তুমি ব্যবহার করবা কত, 1960 জুল। কেন? কারণ তুমি তো অলরেডি 800 জুল দিয়ে দেখে ফেলছো, 800 জুল দিয়ে তো বস্তু 20 মিটার উপর উঠবে না। তো 20 মিটার উপর উঠাইতে গেলে কতটুকু শক্তি তাকে দেওয়া লাগবে, 1960 জুল। তো তুমি এখন 20 মিটারের জন্য কাজ করতেছো, তাহলে শক্তি দিতে হবে কত, 1960। হাফ বসছে, ক্যার ভ্যালু হবে কত, ক্যার ভ্যালু অলরেডি আমরা বের করছিলাম, তোমরা নিশ্চয়ই সেটা লিখছো। এই যে এখান থেকে এক্স স্কোয়ার, এই ভ্যালুটা আমরা বের করবো এখন। তাহলে আসো এখান থেকে এক্স এর ভ্যালুটা কত হয় একটু দেখি। এক্স এর ভ্যালুটা হবে 1960 ইন্টু 2 ডিভাইডেড বাই 25, 4 এটা, এটাকে আবার কি করতে হবে, রুট করতে হবে, রুট অ্যান্সার। তাহলে 0.125, 0.125 এটা মিটার আসছে। অর্থাৎ স্প্রিংটাকে এত মিটার কি করতে হবে, সংকুচিত। তো এখানে ওরা কত করছে, 8 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, এটা করলে কত, 12.5 আসবে, 12.5 সেন্টিমিটার। এই যে আমাদের অ্যান্সার বের হয়েছে, এই হলো আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা। ওরা আমার কাছে সলিউশন চাইছে না, এই যে আমাদের কাছে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইবার তুমি তাদেরকে একটা সলিউশন দিবা, যে বলবা যে সুমন, তুমি যে উচ্চতায় উঠাইতে পারো না এই যে 10 কেজি ভরের বস্তুটাকে, তোমার ভুল কোথায় ছিল তুমি দেখো। তুমি 800 জুল বল প্রয়োগ করে 8 সেন্টিমিটার সংকুচিত করছো, তুমি চেষ্টা করছো 20 মিটার উপর উঠাইতে, তুমি ফেল করছো, পারো নাই। তার কারণ কি জানো, এই যে তুমি বলতেছো, তুমি প্রথম কারণ দেখাবা তোমাকে বল শক্তি প্রয়োগ করতে হবে 1960 জুল। যদি তুমি 20 মিটার উচ্চতায় কোনো বস্তু তুলতে চাও, তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে কত, 1960 জুল। তুমি সেটা করো নাই, তুমি করছো 800 জুল, তোমার প্রথম ভুল এখানে। দ্বিতীয় ভুল, স্প্রিংকে সংকুচিত করতে হবে 12.5 সেন্টিমিটার, তখন গিয়ে তুমি একটা কি পাবা, বেশি ধাক্কা পাবা। এখানে তুমি সংকুচিত করছো মাত্র 8 সেন্টিমিটার, তাহলে তুমি কম করছো, এই জন্য তুমি কি ওই 20 মিটার উপর উঠাইতে পারো নাই। তাহলে এটাই হচ্ছে ব্যবস্থা। তাহলে এখন ডিসিশন কি হবে, তুমি বলবা সুমন যদি স্প্রিংটি 12.5 সেন্টিমিটার সংকুচিত করে, তবেই বস্তুটিকে 10 কেজি ভরের বস্তুটিকে 20 মিটার উচ্চতায় উঠানো সম্ভব হবে। ওই কথাটা লিখে দিতে হবে। ডিসিশন একটু করে আবার ম্যাথ ছেড়ে আসবে না, দেখিও তুমি অ্যান্সার বের করছো বাট ফিনিশিংটা দাও নাই, সুন্দর করে কথাটা লিখে দাও না, এখানে বলতে হবে সিদ্ধান্তটা সুন্দর করে, যেটা বলছি সেটা লিখে দিবা। ঠিক আছে, কি লিখবা, যে স্প্রিংটিকে, সুমন যদি স্প্রিংটিকে 12.5 সেন্টিমিটার সংকুচিত করে, তবে বস্তুটি কি 20 মিটার উচ্চতায় উঠানো সম্ভব হবে। এটাই হবে কি তোমার অ্যান্সার। বুঝছো আশা করি। তাহলে আমরা প্রশ্ন সলভ করছি কয়টা, তিনটা, তিনোটাই ছিল স্প্রিং রিলেটেড। তাহলে আমাদের এইখানে স্প্রিং রিলেটেড অংশটা ছিল। ঠিক আছে, আমরা আরেকটা সিকিউ সলভ করব, সেটা হচ্ছে আনত তল নিয়ে। অর্থাৎ শক্তিতে তুমি, আমরা এখন পর্যন্ত যা করছি এখানে শক্তির সবগুলো টাইপ চলে আসছে লেকচার 1 আর লেকচার 2 একটুক পর্যন্ত। তবু আমরা সেফ থাকার জন্য আরেকটা সিকিউ নিছি, যেটা 2বার মাত্র বোর্ডে আসছে। একটা আনত তল দিয়ে একটা প্রশ্ন আসছে, আনত তলের কনসেপ্ট আমাদের বইয়ে সেভাবে দেওয়া নাই, বাট প্রশ্ন আসছে। তো আনত তল আসলে, ত্রিভুজ আকৃতির আনত তল, সেটা দিয়ে তুমি কিভাবে সলভ করবা ওটা একটু দেখবো আমরা। ওটাই আমাদের আজকের লেকচারের শেষ অংশ। ঠিক আছে, এটুক যদি ভালো করে বুঝে যাও, সুন্দর করে খাতায় নোট করে ফেলবা। আর এখন আমরা পরের অংশটাতে একটু যাব, পরের অংশটা সলভ করবো, আনত তলের কনসেপ্টটা। আনত তলের এই ম্যাথটির প্রশ্ন একটু দেখে নেওয়া যাক। প্রশ্নতে কি বলছে দেখো, খুব বেশি কঠিন কনসেপ্ট না। আনত তলের, এটা হচ্ছে টপিকের নাম। ঠিক আছে, আনত তল। দেখো এখানে এই যে পি আর হচ্ছে একটা তল। ঠিক আছে, এখানে বলা হয়েছে পি কিউ আর একটা ত্রিভুজ আকৃতি দেওয়া হলো, পি আর হচ্ছে কি আনত তল, অর্থাৎ এই তল বরাবর একটা বস্তুকে টেনে উপরের দিকে উঠানো হচ্ছে। এই যেখানে বলে দিছে, তা ব্লক এ, এখানে একটা ব্লক রাখা আছে, এ ব্লক, এটার ওজন হচ্ছে কত, 100 নিউটন ব্লকটার। তো ব্লকটাকে আবার 100 নিউটন বল দ্বারা উপরের দিকে টানা হচ্ছে। ব্লকটিকে আবার 100 নিউটন বল দ্বারা কি করা হচ্ছে, উপরের দিকে টানা হচ্ছে। তো উপরের দিকে 100 নিউটন বল দ্বারা টানলে, আচ্ছা 5 মিটার দৈর্ঘ্যের ঢাল আছে, এখানে উদ্দীপকটা দেখো, ব্লক এর ওজন হচ্ছে 100 নিউটন, ব্লকটি 100 নিউটন বল দ্বারা 5 মিটার দৈর্ঘ্যের ঢাল বরাবর উপরের দিকে টানা হচ্ছে, ঢাল বরাবর টানা হচ্ছে। এটা হলো তোমার উদ্দীপক। ঠিক আছে, প্রথম প্রশ্নটা দেখো, ব্লক একে আর বিন্দু হতে পি বিন্দুতে সরাতে কৃতকাজের মান, অর্থাৎ ব্লকটাকে আর বিন্দু হতে পি বিন্দুতে নিতে যতটুকু কাজ করতে হয় সেই কাজের ভ্যালু, কৃতকাজের মান, এবং পি বিন্দুতে বস্তুর বিভব শক্তির পার্থক্য কত হবে। বস্তুটাকে যখন তুমি পি বিন্দুতে নিবা, তখন পি বিন্দুতে বস্তুর একটা কি থাকবে, বিভব শক্তি থাকবে।
ওই বিভব শক্তির আর কৃতকাজের মানের এখান থেকে এখানে নিতে যে কৃতকাজ সেটার ভ্যালুর পার্থক্য কত হবে সেটা তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। বুঝাইতে পারছি? তাহলে এবার আসো আমরা একটু ম্যাথটা কিভাবে করতে হয় একটু দেখি। তাহলে প্রথম 1 নাম্বার ভ্যালু কি কি দেওয়া আছে দেখো, পিআর ঢালের দৈর্ঘ্যটা, যে ঢালটা বেয়ে তাকে উপরের দিকে তোলা হচ্ছে সেটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 5 মিটার, আর এই আন্তঃতলটার উচ্চতা মানে আর বিন্দু হতে পি বিন্দুর যেটা একেবারে লম্বিক উচ্চতা, লম্ব বরাবর উচ্চতা, সেটা হলো 3 মিটার। তাহলে প্রথমে আমরা বিভব শক্তিটা বের করে ফেলি, কারণ এটা বের করা আমাদের জন্য বেশি ইজি, ভ্যালুও দেওয়া আছে, একেবারে ডিরেক্টলি তুমি বের করে ফেলতে পারবা। তাহলে কি বলছে একেবারে, যে আমরা যদি বের করি পি বিন্দুতে বিভব শক্তি, পি বিন্দুতে বিভব শক্তি, তাহলে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে ইপি ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এম এর মান কত, এখানে তো ভরের মানটা ডিরেক্টলি দেওয়া নয়, ওজন দেওয়া আছে, তো এখান থেকে তুমি ভর বের করে এখানে বসাইতে পারো, অথবা একটু চালাকি করলে হয়। যেমন দেখো এখানে এম জি আছে না, এম জি মানে কি ওজন না পুরোটা, এম জি মানেই হচ্ছে কি বস্তুর ওজন, তো বস্তুর ওজন ডিরেক্টলি দিয়ে দিছি কিনা, তো তুমি এখানে এম জি পুরোটার পরিবর্তে কত বসাই দিতে পারবা, 100 বসাই দিতে পারবা। বুঝছো? কারণ তুমি এখান থেকে যদি ভর বের করো তাহলে 9.8 দিয়ে ভাগ করবা না, তো এখানে এসে আবার 9.8 দিয়ে গুণ করা লাগবে, তো একই কথা। তো আমরা একেবারে এই যে এম জির ভ্যালুটা কি এম জি এর জায়গায় ডিরেক্টলি বসাই দিছি। তাহলে আমাদের দরকার হচ্ছে শুধু এইচ এর ভ্যালু। এখন এইচ এর পরিচয় কি, বিভব শক্তির বেলায় এইচ কেমনে কাউন্ট করে, বস্তু ভূমি থেকে কত উপরে আছে, তুমি কোন বিন্দুতে বিভব শক্তি বের করতেছো, পি বিন্দুতে, তাহলে ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা কত, 3 মিটার না, তাহলে এইচ এর ভ্যালু হবে কত, 3। তাহলে আমার অ্যান্সার হবে কত, 300 জুল। এই যে এটা হলো পি বিন্দুর কি বিভব শক্তি। তাহলে পি বিন্দুর বিভব শক্তি আমরা অলরেডি কি করছি, বের করে ফেলছি। এখন আমাদেরকে বের করতে হবে কৃত কাজের মান, অর্থাৎ এই ব্লকটাকে আর থেকে যদি কোথায় নিয়ে যাই, পি তে নিয়ে যাই, তাহলে কৃত কাজ কত হবে সেটা বের করব। তাহলে এবার আসো কৃত কাজের মান বের করি। কৃত কাজের ফর্মুলা কি বলতো, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস। এখন এই জায়গা থেকে ম্যাথটা 2-3 নিয়মে তুমি বুঝতে পারো। প্রথমত একদম বেসিক দিয়ে যদি বুঝাই দিই, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ এর পরিচয় কি, কৃতকাজের সংজ্ঞাতে বলা হয়েছে না, তুমি কোনো বস্তুকে যদি বল প্রয়োগে বলের দিকে বস্তুর সরণ ঘটে, তাহলে ওই বল এবং সরণের গুণফল এবং তাদের মধ্যবর্তী থিটার একটা কনসেপ্ট আছে। আপাতত এসএসসি লেভেলে তো থিটার আলোচনা খুব বেশি করে নাই, বাট কাজের ক্ষেত্রে কিন্তু থিটার একটা কনসেপ্ট আছে, অ্যাকচুয়াল সূত্র হলো এফ এস কস থিটা, ওটা তোমরা আরেকটু হায়ার লেভেলে গেলে পড়বে, আপাতত এটার কথা বলি। তাহলে বল এবং সরণের গুণফলটাই হচ্ছে কৃতকাজ। এখন খেয়াল করো, আর থেকে পিতে নিয়ে যাচ্ছ, কত নিউটন বল প্রয়োগ করছো, 100 নিউটন, তোমাকে দিয়ে দিয়েছে না সরাসরি, তাহলে তুমি এফ এর জায়গায় কত বসাই দিবা, 100 নিউটন। কতটুকু বল প্রয়োগ করছো সেটা তো বলেই দিছে, 100 নিউটন বল দিয়ে ঠেলতেছো। এখন এস কত হবে, এই জায়গাতে একটু ভালো করে বুঝতে হবে। অনেক স্টুডেন্টের এটা মনে হবে যে আমি ব্লকটাকে যেহেতু আর থেকে পি বরাবর নিচ্ছি, আমি তো এই ঢালটা বেয়ে উঠাচ্ছি তারে, তো ঢালের দৈর্ঘ্য কত, 5 মিটার, তাহলে বস্তুর তো আর থেকে পিতে যাইতে কি করতে হচ্ছে, 5 মিটার দূরত্ব অতিক্রম করা লাগতেছে, তাহলে এখানে সরণ হচ্ছে কত, 5 মিটার। না, এখানে সরণ 5 মিটার না, কেন, সরণ হচ্ছে, এখন এখানে একটা ঘটনা আমি তোমার বুঝে, সরণ মানে কি, সরণ মানে হচ্ছে বস্তুর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব। এখানে একটা কনফিউশন কাজ করবে কি জানো, এই যে দেখো তুমি আর থেকে কোথায় যাচ্ছ, পিতে, তো আর বিন্দু যে কথা, কিউ বিন্দু কিন্তু একই কথা, এটা কিন্তু একই লেভেলে আছে, তো আর থেকে পিতে যাইতে তোমার কি কিউ থেকে কি পিতে যাওয়া এটা একই কথা না, আর থেকে পিতে যাওয়া যে কথা, কিউ থেকে পিতে যাওয়া কি সেম কথা না, তো এটা হচ্ছে আনত তল, আনত তলের দৈর্ঘ্য, বাট তোমার উচ্চতা হবে কত, তোমার সরণ হবে সরল রৈখিক দূরত্ব, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে আর থেকে পিতে যাইতে তোমার মোট সরণ হবে কিউ থেকে পি এর সমান, অর্থাৎ যেটা লম্ব বরাবর দূরত্ব আছে সেটা। কারণ আমরা কৃতকাজের ক্ষেত্রে বস্তু যখন একটা উচ্চতায় তুলি, উচ্চতার বেলায় হচ্ছে সোজাসুজি উচ্চতাটা কাউন্ট করা হয়। এই যে এই বক্রপথেরটা হিসাব করবা না, এই যে বাঁকানো বক্রপথ না, এটাও সরল পথ, বাট লম্ব বরাবর উচ্চতাটা হিসাব করবা। তাহলে আর বিন্দু থেকে পিতে যাওয়া যে কথা, কিউ থেকে পিতে যাওয়াও কি একই কথা। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। তাহলে এখানে এস এর মান হবে কত, 3 মিটার, তাহলে এখানেও কত আসবে, 300 জুল। এই জিনিসটা কি বুঝতে পারছো, এখানে 5 মিটার কেন হবে না, কারণ 5 মিটার হচ্ছে আনত তলের দৈর্ঘ্য,
তুমি আনত তলের উপর দিয়েই তাকে নিয়ে গেছো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি গেছো হচ্ছে 3 মিটার, মানে তুমি ভূমি থেকে কতটুকু উপরে উঠছো, এটাই হচ্ছে তোমার স্মরণ। কৃতকাজ, এই কৃতকাজটা কিসে? এটা তো ভূমিতে হচ্ছে না, এটা কি ভূমির সমান্তরালে হচ্ছে না, এই কৃতকাজটা হচ্ছে উচ্চতার সাপেক্ষে। তুমি আর থেকে পিতে নিয়ে যাচ্ছ, তার মানে ভূমি থেকে একটা উচ্চতায় তুমি তারা তুলতেছো। তো তুমি কত উচ্চতায় তুলতেছো? এই যে আর থেকে পি, তাহলে ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা কি 5 মিটার নাকি 3 মিটার? ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা হচ্ছে 3 মিটার, তাহলে এখানে উচ্চতার ভ্যালুটাই বসবে। বুঝছি? তাহলে এই জায়গায় এটা ভুল করবা না, এই 5 মিটারটা দিছেই তোমাকে ভুল করার জন্য, না বুঝলে কিন্তু তুমি 5 বসাই দিবা। তাহলে এটাই হলো আমাদের কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এর কনসেপ্ট। এই যে কৃতকাজ বের করলাম, তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য হবে 0, কারণ ইপির ভ্যালুও কত 300, ডাব্লিউর ভ্যালুও কত 300, তাহলে দুইটার বিয়োগফল পার্থক্য আসবে কত? 0 জুল। বুঝছি না আশা করি? এই জিনিসটা কি বুঝা গেছে? এখানে কৃতকাজ আর বিভব শক্তি দুইটাই কি সেম, বুঝছো তো আশা করি? এই জিনিসটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এই যে এখানে 3 কেন বসছে, এই জায়গাটা বেশি খেয়াল করবা। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা ভালো করে বুঝলাম। এইবার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর, এটা অলরেডি কিন্তু তোমরা সলভ করছো লেকচার 1-এ, এরকম ম্যাথ আমি তোমাদেরকে করাইছিলাম। সেটা হচ্ছে ব্লকটি পি বিন্দু হতে মুক্তভাবে নিচে পড়া শুরু করলে, মুক্তভাবে পড়লে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3/1 হবে। করছো না এগুলা? বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 1/5, 1/4 পড়ছো না? এই যে সেম কনসেপ্ট 2 নম্বর প্রশ্ন। তাহলে আমরা কি করব? আমরা পি বিন্দুর হিসাবটা আগে করে নেব। এই যে মনে করো এটা হলো পি বিন্দু, তাহলে পি বিন্দু থেকে বস্তুটা কি পড়া শুরু করতেছে। তাহলে আমরা বললাম আমরা তো জানি না কোথায় এটা 3/1 হবে, তাহলে আমরা প্রথমে ধরে নিব যে এই জায়গায়, এটা মনে করো কিউ বিন্দু, তাহলে এখানে ধরো একটা বি বিন্দু নিলাম, এই যে। তাহলে তুমি প্রথমে বলবা যে মনে করি বি বিন্দুতে ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, মানে বি বিন্দুর উচ্চতা হচ্ছে ভূমি থেকে কত এক্স, টোটাল উচ্চতা তো 3, এটা তোমাকে বলা আছে। তাহলে এই যে উচ্চতা টোটালটাকে তুমি 2 ভাগ করে ফেলছো না, উপরের দিক থেকে পিবি, নিচের দিক থেকে বি কিউ, দুইটা উচ্চতা হিসাব করছো। তো নিচের উচ্চতাটাকে তুমি কত ধরবা? এক্স ধরবা। এক্স হচ্ছে এইটুক থেকে এইটুক, আর তাহলে এই উপরের অংশ এটা কতটুক হবে? এটা হবে 3 - x, এটা হবে কত? 3 - x। বুঝতে পারছি? টোটাল উচ্চতা যে দেখো 3, 3-এর এটা হচ্ছে একটা অংশ যেটা তুমি এক্স ধরে দিছো, তাহলে বাকি অংশটা কত হবে? 3 - x হবে। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। তাহলে এখন প্রথমে আমরা বলে দিব, আগে এটা এই কথাটা বলতে হবে যে মনে করি ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির কি হবে? 1/3 হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটা ডিরেক্ট যেভাবে বলে দাও তাইলে। আচ্ছা, বিভব শক্তি আগে আছে। বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, 1/3, 1/3 হবে। বুঝছি? এটা আমরা বলে দিলাম। এবার হচ্ছে আমাদের ওই ভূমি থেকে উচ্চতাটা বের করার পালা, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাই এটা কিভাবে বের করবা? তোমাকে তো প্রথমে সমীকরণ লিখতে হবে। ইপি ইকুয়াল টু, আমি তোমাকে সমীকরণটা লিখে এভাবে শিখাইছিলাম। তোমাদের অনেকের কাছে এই জিনিসটা কঠিন লাগে যে 3/1 হবে, 1/4 হবে, এখানে 1/4, 1/3, এটা কার সাথে বসবে? এটা কি ইপির সাথে বসবে, মানে এটা কি বিভব শক্তির সাথে বসবে নাকি গতিশক্তির সাথে বসবে? এটা অনেক কনফিউশন তৈরি করে তোমাদের মাঝে। আমি বলছিলাম যে এই ধরনের ইকুয়েশনে তুমি প্রথমে চোখ বন্ধ করে আগে ইপি ইকুয়াল টু কে লিখে ফেলবা, চোখ বন্ধ করে একদম সুন্দর মতো লিখে ফেলবা। এরপর তুমি একটা জিনিস শুধু চেক করবা, সেটা হলো এখানে যে অংশটা আছে 1/3, 1/4, অর্ধেক, দ্বিগুণ, 3 গুণ, এই যে কথাটা আছে, এই কথাটা কার সাথে আছে? কোন শব্দটার সাথে আছে? এটা কি বিভব শক্তি শব্দটার সাথে আছে নাকি গতিশক্তি শব্দটার সাথে আছে? যার সাথে থাকবে এখানেও তার সাথে বসাই দিবা। তাহলে দেখো এখানে এই যে 3/1 এই কথাটা কার সাথে আছে? গতিশক্তির সাথে আছে না? বিভব শক্তি তো আলাদা। 3/1 এটা কার সাথে আছে? গতিশক্তির সাথে। তাহলে 3/1 এটা কার সাথে বসাই দিবা? গতিশক্তির সাথে। এটাই তোমার ইকুয়েশন। বুঝছো? এত ঝামেলা, এত কার সাথে আছে চিন্তা করা লাগবে না। তুমি ইপি ইকুয়াল টু ই কে আগে লিখে ফেলবা, দুটো সমান। এরপর এই শব্দগুলো যার সাথে থাকবে, যে কোনো একজনের সাথে থাকবে, এখানে হয় বিভব শক্তি না হয় গতিশক্তি। এবার মান বসায় দাও। তাহলে ইপি সূত্র কি? এমজিএইচ 1/3 বসলো। ইকের সূত্র কি?
হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারছি? আচ্ছা এবার আসো, এখানে উভয় পক্ষ থেকে এম এম কেটে দাও। এখানে 3 দুগুণে কত? নিচে 6, তো 6 এদিকে আসলে গুণ হয়ে যাবে না উপর উঠলে? আমি একেবারে এখানে 6 জিএইচ লিখে দিলাম। তাহলে এখানে শুধু থাকবে কি ভি স্কোয়ার। তো ভি স্কোয়ারের সূত্র কি? ইউ স্কোয়ার প্লাস 2GH। এইখানে রেঞ্জটাকে আমি প্রাইম ধরতেছি, কারণ দুইটাই তো উচ্চতা, বাট দুইটা উচ্চতা তো এখানে সেম না। বিভব শক্তির ক্ষেত্রে যে উচ্চতা হিসাব করা হয়, গতিশক্তির বেলায় সেটা করে না, তো আমরা আলাদা আলাদা হিসাব করলাম। তাহলে এখানে এখন দেখো এটা 6GH, আর এখানে ইউ, এটা তো 0 মুক্তভাবে পড়তেছে, তাহলে এখানে আছে 2GH প্রাইম। এই যে, তাহলে এবার এখান থেকে কি কি কাটা যাচ্ছে দেখো, জি জি কাটা যাচ্ছে। 2 দিয়ে যদি 6কে ভাগ করে দাও তাহলে কত আসে? 3। তাহলে 3H ইকুয়াল টু কি? H প্রাইম। এই লাইনটা পর্যন্ত বুঝছো? আমি কিন্তু কোনো মান এখনো বসাই নাই, জাস্ট একটা একটা স্টেবল অবস্থা তৈরি করছি। এখন শুধু আমি এইচ এর মানটা বসাই দিলে আমার কাজ শেষ। বুঝছি? এই যে দেখো, বিভব শক্তির দিক থেকে এইচ বের করছি, গতিশক্তির দিক থেকেও এইচ বের করছি। এবার এইচ এর পরিচয় কি? এইচটা কার থেকে আসছে? বিভব শক্তির কাছ থেকে আসছে। তাহলে বিভব শক্তির বেলা এইচ কেমনে কাউন্ট করে? ভূমি থেকে কত উপরে আছে। তো তুমি বলছো না ভূমি হতে x মিটার উচ্চতা আছে, এখানে হতেলে হবে, হ্যাঁ, ভূমি হতে। ভূমি হতে কত মিটার উচ্চতায়? এই দেখো x মিটার উচ্চতায়, তাহলে এখানে 3 কত বসবে? x। বুঝছি? x কেন? কারণ এটা হলো বিভব শক্তির ক্ষেত্রে বের করতেছো। আর h প্রাইমটা কার জন্য? গতিশক্তির জন্য। তাহলে গতিশক্তির বেলায় হচ্ছে উপর থেকে কত নামছে? তাহলে উপর থেকে নামছে কত? 3 - x। এই যে, এবার এখান থেকে তুমি কি করবা? সুন্দর করে x এর মানটা বের করবা। তাহলে x গুলো এক পাশে নিয়ে আসো। সরি। আচ্ছা, এখানে দেখো 3x, xটা যদি এক পাশে চলে আসে তাহলে দুইটা মিলে একসাথে কত হবে? 4x। আর এদিকে আছে কত? 3। তাহলে এবার x এর মান কত আসে? 3/4। তাহলে x এর ভ্যালু আসবে কত? 3/4 মানে কত হয়? 0.75। এখানে ভ্যালু আসবে কত? 0.75 মিটার। এই যে, এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝছি? তাহলে আমরা বললাম ভূমি থেকে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে? ভূমি থেকে 0.75 মিটার উচ্চতায় 1/3 হবে। এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। বলো তো বুঝছি কিনা এটা? আশা করি পারবো তো, নাকি পারবো না? তাহলে আমরা চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কাজ এবং শক্তি এই অংশ রিলেটেড যে প্রশ্নগুলো বোর্ড এক্সামগুলোতে আসছে, আমরা দুইটা লেকচার, প্রথম লেকচার আর আজকের লেকচার মিলে এই দুইটা লেকচার আমরা এই টপিকগুলো কমপ্লিট করছি। এই প্রশ্নগুলো করলে আমি মোটামুটি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি, যদি এই দুই লেকচারে যে কয়টা আমরা প্রশ্ন সলভ করছি এই প্রশ্নগুলো যদি তুমি সুন্দর মতো পারো, তাহলে শক্তির অংশ থেকে আশা করি নতুন কোনো প্রশ্ন তোমাকে দিবে না, এইগুলো থেকেই দিবে তোমাকে। হয় এগুলোকে একটু মডিফাই করে দিবে, বাট বেসিক এগুলাই থাকবে, শুধু শক্তির পার্ট। বাট এই চ্যাপ্টারের একটা বড় অংশ প্রশ্ন হয় হচ্ছে বোর্ডে কর্মদক্ষতা থেকে। মোটরের যে ম্যাথগুলো আছে না, মোটরের ম্যাথগুলা, কুয়ার ম্যাথ আছে একটু করে, কুয়ারও কয়েকটা ম্যাথ পরীক্ষায় আসে। তো মোটরের ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কর্মদক্ষতা রিলেটেড যে ম্যাথগুলো আছে, কর্মদক্ষতা, তারপর হচ্ছে সময়ের পরিমাণ নির্ণয়, উচ্চতা, তারপর লব্য কার্যকর শক্তি, শক্তির অপচয়, এগুলো নিয়ে হচ্ছে আমাদের পরের লেকচারগুলো থাকবে। অর্থাৎ আমাদের লেকচার 3 যেটা 3 নাম্বার লেকচারে আমরা কর্মদক্ষতা সংক্রান্ত যে প্রশ্নগুলো বোর্ড এক্সামে আসছে সেগুলোকে কম্পাইল করে একসাথে করে আমরা 3 নাম্বার লেকচারটা তৈরি করব, যেখানে বোর্ডের সকল টাইপ ওই লেকচারটাতে কভার করা হবে। ঠিক আছে? যদি প্রশ্ন হয়তো ওখানে কর্মদক্ষতার পার্টটা তো বড়, হয়তো আমাদের দুইটা লেকচার প্রয়োজন হতে পারে, 3 এবং 4। তো আমরা দুইটা লেকচার হলেও আমরা চেষ্টা করব যেগুলো মেইন প্রশ্ন, আমরা সবগুলো নিব না, যেগুলো খুব বেশি বার আসছে, বেশি ইম্পর্টেন্ট, বা যে এক ধরনের প্রশ্ন করলে তোমার অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে, ওই প্রশ্নগুলোকে বাছাই করে আমরা ওই লেকচারগুলো ইনশাল্লাহ তৈরি করব। তাহলে এই যে দুইটা লেকচার গেল, এই দুইটা লেকচার একটু ভালো করে ফলো করবা, একটু ভালো করে বুঝে করার চেষ্টা করবা, মনোযোগ দিয়ে করার। এমন যেন না হয় যে তাড়াহুড়া করে করতে গিয়ে দেখা যাচ্ছে তুমি আসলে বুঝে করো নাই, এমনটা যেন না হয়। যেহেতু শেষ সময় আসো তোমরা, একেবারে শেষ মুহূর্তে, এখন তোমাদের মানে ওভারঅল অনেকগুলো ম্যাথ করার মতো সময় নেই আসলে, তোমরা এমন বাছাইকৃত ম্যাথগুলো করবা। তো আমরা চেষ্টা করতেছি তোমাদের জন্য কন্টেন্টগুলো এমনভাবে রেডি করার যাতে করে এগুলো করার পর তোমাদের বোর্ড এক্সামের উপর ওভারঅল একদম পূর্ণ একটা ধারণা চলে আসে। ঠিক আছে? আশা করি এর বাইরে আর বোর্ড এক্সামের প্রশ্ন তোমাদের থাকবে না, আমরা সেভাবে করে চেষ্টা করতেছি আমাদের কন্টেন্টগুলো রেডি করার জন্য। ঠিক আছে? আজকের লেকচার তাহলে এতটুকুই থাকবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।